আসসালামু আলাইকুম। কেমন আছে আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা? আমি জানি এবং বিশ্বাস করি যে আমার বন্ধুরা খুব ভালো আছে, নিরাপদে আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের সকলকে জানাচ্ছি বিজয়ের মাসের শুভেচ্ছা। এবং এই মুহূর্তে তোমাদের সাথে আছি আমি নাসরিন আক্তার বিনা, প্রধান শিক্ষক, বেলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। এবং আজকে আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে একটি পাঠ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয়ে শেষ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ আমাদের জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমি তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম এবং আমরা গত পাঠে দেখেছিলাম যে আমাদের দেশের লোক সংখ্যা বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে, আমরা কোন কোন সমস্যার সম্মুখীন হব। হ্যাঁ, আমি একটি ছবি এঁকেছিলাম যে একটি বৃত্তের মধ্যে খাদ্যের কার্ড নিয়ে 10 জন স্টুডেন্ট, যেটা আমরা শ্রেণীকক্ষে করতাম হাতে কলমে, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং আমরা গত ক্লাসে এটা বুঝতে পেরেছিলাম যে জনসংখ্যা বৃদ্ধি পেলে, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে আমরা খাদ্য এবং বাসস্থান, হ্যাঁ, ঘুমানোর জায়গার অভাব, পর্যাপ্ত কাপড়ের অভাব এবং খাদ্যের অভাব, এই ধরনের সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি বা হব। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমরা আসলে কিসের উপর নির্ভরশীল? এক্স্যাক্টলি, আমরা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। ঠিক বলেছো। তো এই যে আমরা বেঁচে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশের, আসলে প্রাকৃতিক পরিবেশ কি? হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সেই সকল উপাদান নিয়ে গঠিত যে সকল উপাদানগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি না। এক্স্যাক্টলি, যেগুলো প্রকৃতিতে আপনা আপনি পাওয়া যায়। যেমন দিয়ে একটু উদাহরণ বলবে? হ্যাঁ, গাছপালা, পশু পাখি, পানি, মাটি, বায়ু, যেগুলো আমরা তৈরি করতে পারি না কিন্তু আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি। এক্স্যাক্টলি। তো এই যে জনসংখ্যা বেড়ে গেলে যদি আমাদের খাদ্যের সমস্যা হয়, আমাদের ঘুমানোর জায়গার সমস্যা হয়, আমরা যদি ভালো পোশাক পরতে না পারি, যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমার বন্ধুরা তারা 6 ভাই বোন আর তোমরা 2 ভাই বোন, তোমরা প্রতি ঈদে নতুন কাপড় পরো, কিন্তু তোমার বন্ধুরা কিন্তু প্রতি ঈদে নতুন কাপড় পরতে পারে না, কারণ তারা যেহেতু ভাই বোন বেশি, তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, তো তাদের বাবার পক্ষে সম্ভব হয় না যে প্রতি বছর প্রতি ঈদে তার সকলকে নতুন কাপড় দেওয়ার। তো আমাদের এভাবে কিন্তু পোশাকের সমস্যা থেকে যায়, তারা কিন্তু একই সাথে মা বাবার সাথে ঘুমোতে পারে না, যেটা আমরা ছবিতে দেখেছিলাম, তাই না? তারা ভালো খাবার খেতে পারে না। এগুলো অতিরিক্ত যেহেতু তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, সে কারণে হচ্ছে। তো বন্ধুরা, যদি আমাদের পরিবারের উপর এই ধরনের প্রভাব পড়ে যে মানে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে, তো পরিবারের সদস্য সংখ্যা যদি বৃদ্ধি পায়, তো এভাবে প্রত্যেকটি পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে তো সমগ্র দেশের জনসংখ্যা বেড়ে যাবে, তাই না? ইয়েস। তো সমগ্র দেশের যদি জনসংখ্যা বেড়ে যায়, তো সেক্ষেত্রে কি প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য যে সকল উপাদানগুলো দরকার, সেগুলোর উপর কি কোনো প্রভাব পড়বে না? তোমার কি মনে হয়? একটু ভেবে দেখো তো, যে এই জনসংখ্যা বৃদ্ধি পেলে যদি আমাদের পরিবারে বা আমাদের দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলতে পারে, তাহলে সেটা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে কিনা? এক্স্যাক্টলি, অবশ্যই তো কোনো না কোনো প্রভাব তো পড়বেই। তাহলে আজকের পাঠে আমরা কোন প্রশ্নটি নিয়ে আলোচনা করছি নিশ্চয়ই বুঝতে পারছো। ইয়েস বন্ধুরা, জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব পড়ে, এটা হচ্ছে আজকের পাঠের আমাদের মূল প্রশ্ন। তো একটু ঝটপট লিখে নাও। জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব পড়ে। আসলে এই এই যে প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব পড়ে, এটাই আজকে আমরা খোঁজার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। তো নিশ্চয়ই তোমরা আজকে কি কোশ্চেনটি খাতায় তুলে নিয়েছো? গুড। আচ্ছা, তাহলে প্রথমে আমি তোমাদেরকে একটি ছবি দেখাই। ছবিটি কিন্তু খুব ভালো মনোযোগ সহকারে দেখবে। দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, একটি বনভূমির ছবি, জঙ্গল না, ওপাশে নদী আছে, নদীতে অনেক কুমির দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে অনেক
বন্য পশু আছে, গাছে পাখি আছে, চারিদিকে সবুজ আর সবুজ, গাছে মৌচাক আছে, এগুলো আছে। এগুলো সব কিছু কিন্তু আমাদের চারপাশে প্রাকৃতিক উপাদান এবং আমাদের বেঁচে থাকার জন্য এগুলো প্রয়োজন। এক্স্যাক্টলি। তো দেখো এই কি সুন্দর একটি পরিবেশ না, কি সুন্দর বন, আকাশে পাখি উঠছে, এই যে এখানে কুমির ঘুমোচ্ছে, তারপরে এই যে গাছের ডালে পাখি বসে আছে, বাসা বেঁধেছে, এখানে এই যে মৌচাক, মৌমাছি, এই যে হরিণ, খরগোশ, বিভিন্ন, এই যে গাছে ফুল ফুটেছে, কি সুন্দর একটা সৌন্দর্যের একটা একটা, এই যে এখানে বক দেখা যাচ্ছে, অর্থাৎ অনেক রকম পাখি পশু, একটা বনভূমি, সুন্দর একটা জায়গা, তাই না? হ্যাঁ, কত সুন্দর একটি দৃশ্য। এখন আমি তোমাদেরকে আর একটি ছবি দেখাবো। এই ছবিটা দেখো তো, এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ। এখানে কিন্তু সেই যা ওখানে সবুজের সমারোহ, এত সুন্দর পশু পাখি, সেসব কিন্তু নেই, নেই কোনো উদ্ভিদ, মানে আছে কিন্তু খুবই কম। আমরা গতদিন দেখেছিলাম কিন্তু যে যত এপাশের ছবিতে দেখেছিলাম যে লোক সংখ্যা বাড়ছে, সবুজ সবুজ উদ্ভিদগুলো কমে যাচ্ছে, একসময় মানুষজন এবং ঘরবাড়িতে পুরো অঞ্চলটা ভরে গেছে। ঠিক সেভাবেই কিন্তু ঘটনা ঘটছে। সবুজ এই যে দেখো, এই যে কাটছে, গাছগুলো কেটে ফেলছে, এপাশে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কলকারখানা তৈরি করা হচ্ছে, এখানে গাছ কেটে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। আসলে এগুলো কেন হচ্ছে? এই যে এই ছবিটায় যে ঘটনাগুলো ঘটছে, আমরা আগের ছবিটায় কত সুন্দর একটা দৃশ্য দেখেছি, অথচ এই যে ঘটনাগুলো ঘটছে এখানে, এগুলো কেন হচ্ছে? কেন এভাবে গাছগুলো কেটে ফেলা হচ্ছে? কেন এভাবে মিল কারখানা তৈরি করা হচ্ছে, যা দিয়ে যে কালো ধোঁয়া বেরোচ্ছে, যা আমাদের বাতাসকে দূষিত করছে? এই যে কলকারখানা বর্জ্য নদীতে মিশে যাচ্ছে, সেটাকে কেন পরিবেশ দূষণ ঘটাচ্ছে? এটা কেন হচ্ছে? ঠিক বলেছো বন্ধুরা, এর কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া। ইয়েস, যেহেতু মানুষ বৃদ্ধি পাচ্ছে, তো মানুষ বৃদ্ধি পেলে কি হবে? মানুষ বৃদ্ধি পেলে তার সকল চাহিদাও বৃদ্ধি পাবে। আচ্ছা, আমাদের বেঁচে থাকার জন্য কি কি দরকার? মূলত খাদ্য, বস্ত্র, বাসস্থান। হ্যাঁ, তো আমরা তো গত পাঠে দেখেছি কিভাবে খাবারের সমস্যা হয়, কিভাবে থাকার জায়গার সমস্যা হয়, কিভাবে বস্ত্র বা পোশাকের সমস্যা হয়, গত পাঠে সেটা আমরা দেখেছি। তো এই যে আমরা আসলে খাদ্য, তাহলে একটু ব্যাখ্যা করি, আমরা আসলে খাদ্য কোথা থেকে পাই? হ্যাঁ, ঠিক বলেছো, আমরা খাদ্য পাই কিন্তু ওই উদ্ভিদ থেকে, ওই প্রাণীগুলো থেকে। গুড। তো যখন আমাদের যখন আবাসস্থলের দরকার হবে, অর্থাৎ থাকার দরকার হবে, তখন কি হবে? আমরা এই গাছগুলো কেটে সেখানে ঘরবাড়ি বানাচ্ছি, এই গাছ কেটে ফেলে ওই জায়গাটায় ঘরবাড়ি বানাচ্ছি, ওই গাছ দিয়ে আমি ঘর তৈরি করছি, ওই গাছ দিয়ে আমি থাকার জন্য ফার্নিচার তৈরি করছি, খাট বানাচ্ছি, চেয়ার বানাচ্ছি, টেবিল বানাচ্ছি, তাই না বন্ধুরা? আর এর ফলে কি হচ্ছে দেখো, যখন আমি গাছ কেটে ফেলছি তখন তো আমার বন থাকছে না। আর বন না থাকলে কি হরিণ, খরগোশ, কুমির, এগুলো পাখি, এগুলো থাকতে পারবে? কারণ ওদের থাকার জায়গা তো বনই তো নেই, ওরা কোথায় থাকবে? হ্যাঁ, ওরা হারিয়ে যাবে এক সময়। তো এই যে দেখো, আমরা গাছ কেটে ফেলছি, গাছ কেটে ফেলে সেই জায়গায় আমরা ঘরবাড়ি তৈরি করছি। তো ঘরবাড়ি শুধু কি ঘরবাড়ি তৈরি করে থাকলে চলবে? না, তো আমাদের কি কি করতে হবে? খাবার দরকার হবে, বেশি পোশাকের দরকার হবে, মানুষের আয় মানে ইনকামের দরকার হবে। সেক্ষেত্রে কি হচ্ছে? সেজন্য তৈরি হচ্ছে অনেক অনেক ইন্ডাস্ট্রি, অর্থাৎ কারখানা। তো দেখো, আমাদের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছি আমরা আমাদের বাসস্থান তৈরি করার জন্য, আমাদের ইনকাম অর্থাৎ অর্থের যোগান দেওয়ার জন্য। আর সেই জায়গায় আমরা তৈরি করছি গাছ কেটে, বিভিন্ন কলকারখানা তৈরি করছি আমাদের অন্যান্য চাহিদাগুলো পূরণের জন্য। তাহলে এই যে গাছ কেটে বনভূমি ধ্বংস করার ফলে কি কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমাদের এই যে প্রাণীগুলো তাদের আবাসস্থল হারিয়ে ফেলছে, পরিবেশ দূষণ ঘটছে। আর অতিরিক্ত লোকজন যখন এক জায়গায় বাস করে, দেখবো যে যে বাড়িতে মানুষ ঘর বাড়ি বেশি, লোকজন বেশি, সেই বাড়ি সারাক্ষণ মানুষের ঝগড়াঝাটি, মানে মারামারি হানাহানি লেগে থাকে। একটা জিনিস লক্ষ্য করবে যে যেমন বস্তি এলাকায় যারা, যদি কেউ বস্তি এলাকায় যেয়ে থাকো বা দেখে থাকো, সেখানে কিন্তু সারাক্ষণ মানে শব্দ দূষণ, অর্থাৎ মানুষের চিৎকার চেঁচামেচি এগুলো চলতে থাকে, তাই না? হ্যাঁ, ঠিক। তো এর কারণ হচ্ছে অতিরিক্ত মানুষজন যেখানে থাকে সেখানে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। আবার এই অতিরিক্ত মানুষের জন্য তো অতিরিক্ত যানবাহনেরও তৈরি দরকার চলাচলের জন্য। তো সেই যানবাহন থেকে দেখো, সেই যানবাহন চলার জন্য আবার রাস্তা তৈরি করা দরকার। তাহলে কিভাবে আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে আমরা ধ্বংস করছি শুধুমাত্র অতিরিক্ত জনসংখ্যার কারণে?
আশা করছি আমার বন্ধুদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে তোমাদের মনের মধ্যে। গুড। তাহলে এই যে প্রাকৃতিক সম্পদ আমরা বলছি, অর্থাৎ আমাদের উদ্ভিদ, পানি, মাটি, প্রাণী, বায়ু, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ, কারণ এগুলো আমরা কেউ তৈরি করতে পারি না, এগুলো প্রকৃতি থেকে আমরা ব্যবহার করি। তো এই এই যে মানুষ বৃদ্ধি পাওয়ার ফলে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে, তাহলে দেখো কিভাবে আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, কিভাবে আমরা আমাদের পরিবেশকে, প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছি। ইয়েস। তো আশা করছি বন্ধুরা তোমরা এতক্ষণে, যেহেতু এর মূল কারণটা হচ্ছে ওখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে, আর চাহিদার যোগান দিতে গিয়ে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশকে এভাবে ধ্বংস করছি। আশা করছি বন্ধুরা তোমরা, তোমাদের আজকে আমাদের যে কি কোশ্চেনটি ছিল, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রাকৃতিক পরিবেশের উপর কিরকম প্রভাব পড়ে, বুঝতে পেরেছো। ধন্যবাদ। তো বন্ধুরা আমি তোমাদেরকে এই মুহূর্তে বলবো যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ৭৭ নং পৃষ্ঠাটি খোলো। হ্যাঁ, ৭৭ পৃষ্ঠাটি খোলো এবং দেখো এতক্ষণ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি তার সাথে মিল আছে কিনা, একটু মিলিয়ে নাও। হ্যাঁ, এক্ষেত্রে একটু বলে রাখি আরেকটু তোমাদের জ্ঞাতা জানার জন্য বা তোমাদের সুবিধার জন্য, যে এখন এই যে প্রাকৃতিক সম্পদ আমরা যে ধ্বংস করছি, আসলে কি এই প্রাকৃতিক সম্পদ যদি এভাবে আমরা ধ্বংস করতে থাকি, তাহলে তো আমাদের বেঁচে থাকা একসময় কঠিন হয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? ইয়েস, আমাদের প্রাকৃতিক সম্পদকে, এই পরিবেশকে রক্ষা করতে হবে। তো রক্ষা করার জন্য আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে বর্জ্য, হ্যাঁ, বর্জ্য যাতে কম হয় সেরকম বর্জ্যের পরিমাণ কমাতে পারি। এরপরে আমরা ব্যবহার্য জিনিসের পরিমাণ কমিয়ে আনতে পারি, অতিরিক্ত জিনিস অপচয় না করি। এরপরে একই জিনিস বারবার ব্যবহার করা, যেমন দেখো কাগজ তুমি লিখছো, সে লেখার যে কাগজটা তৈরি হচ্ছে কোথা থেকে? কাঠ থেকে, গাছ থেকে, বাঁশ থেকে কাগজ তৈরি হচ্ছে, সেই কাগজে আমরা লিখছি, লেখা হয়ে গেলে সেই কাগজটা আমরা ফেলে দিচ্ছি। ফেলে না দিয়ে আমরা যদি এই কাগজগুলোকে যদি আবার কাগজের কারখানায় পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু এই কাগজ থেকে আবার নতুন করে কাগজ তৈরি করা যায়। হ্যাঁ বন্ধুরা, কাগজ থেকে ঠোঙা তৈরি করা যায়। এভাবে কিন্তু আমরা একই জিনিসকে অনেকবার ব্যবহার করতে পারি, আর এটা ব্যবহার করলে কি হবে? আমাদের প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমে যাবে। এরপরে বিভিন্ন প্রকার প্রক্রিয়াজাত দ্রব্যে আমরা পুনর্ব্যবহার করতে পারি। তো এসব এইরকম এভাবে আমরা আমাদের এই প্রাকৃতিক পরিবেশকে আমরা রক্ষা করতে পারি কিছুটা হলেও। তো বন্ধুরা আমাকে তো ঝটপট প্রশ্ন দুটির উত্তর লিখে দাও তো। 3টি প্রাকৃতিক সম্পদের নাম লিখো। আর হচ্ছে জনসংখ্যা বাড়তে থাকলে আমাদের বিভিন্ন সমস্যা হয়, এমন 3টি সমস্যার নাম লেখো। অর্থাৎ জনসংখ্যা বাড়তে থাকলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, যা আমরা গত 2 দিনের পাঠে আমরা জানতে পেরেছি। তো কি কি সমস্যা হয় এমন 3টি সমস্যার নাম লিখো। তো 3টি প্রাকৃতিক সম্পদের নাম লিখো। আর জনসংখ্যা বাড়তে থাকলে আমাদের বিভিন্ন সমস্যা হয়, এই যে কি কি সমস্যা হয় এরকম 3টি সমস্যার নাম লিখো। তো বন্ধুরা প্রশ্ন দুটি খাতায় তুলে নাও, আর তোমরা উত্তরগুলো লিখে আমাকে জানাও, আমি ততক্ষণে তোমাদের জন্য বাড়ির কাজ তৈরি করি। কিভাবে
পরিবর্তন লিখি। কারা পরিবর্তন করছে? মানুষ। ইয়েস, মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন করছে আর আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি। আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি। আচ্ছা, তো বন্ধুরা এইরকম এরকম একটি ছক তৈরি করবে, অর্থাৎ আমরা মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন করছে, অর্থাৎ কি কি প্রভাব পড়ছে অতিরিক্ত জনসংখ্যার কারণে, আর এই প্রাকৃতিক পরিবেশকে আমরা কিভাবে রক্ষা করতে পারি। এভাবে একটি তালিকা তৈরি করবে এবং সেই তালিকাটি আমাকে পাঠিয়ে দেবে, কেমন? আর এই যে আমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ অধ্যায় 12, এই পুরো অধ্যায়টি ভালোভাবে দেখে নেবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার 75, 76, 77 এই পৃষ্ঠা, এই 3টা পৃষ্ঠা ভালো করে বাড়িতে এই দেখে নেবে যে আমাদের বইতে কি কি বলা আছে। যদি আমি যেগুলো আলোচনা করেছি আশা করছি তোমরা সেগুলোই পেয়ে গেছো। তো বন্ধুরা বাড়ির কাজটি অবশ্যই করে পাঠিয়ে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।